স্টুডিওতে আছেন সহকর্মী শুভ খান, যাচ্ছি তার কাছে। শুভ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। এই যে আপনার প্রতিবেদনটি দেখছিলাম, মোবাইল সেবার যে প্রস্তাবিত কর, এই কর আসলে কতটুকু নেতিবাচক প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? ইমা, এটার একটা নেতিবাচক প্রভাব পড়বে সেটা কিন্তু বলাই যায়। আমরা যদি একটু করের চিত্রটা যদি আমরা একটু দেখি, যদি আমরা স্ক্রিনে আপনি দেখেন যে মালয়েশিয়াতে কিন্তু 6% এবং ভারতে 18% এবং বাংলাদেশে এই মুহূর্তে আছে 33.25%। সেটি যদি সম্পর্ক শুল্ক যদি 5% আরও বাড়ানো হয়, 20% হলে সেটি কিন্তু যাবে 39%, অর্থাৎ দক্ষিণ এশিয়ায় কিন্তু আমরাই সর্বোচ্চ হব। আপনি জানেন যে গত কয়েক মাস আগে যখন আমাদের ডাটা প্যাকেজগুলো সংশোধন করে দেওয়া হলো, 3 এবং 15 দিন মেয়াদ যখন উঠিয়ে দেওয়া হলো, তারপরের যে ইন্টারনেট ব্যবহারের চিত্র সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিটিআরসি বলছে যে আগস্টে কিন্তু 2023-এ ছিল 11,97,00,000, সেটি কিন্তু 2024-এর জানুয়ারিতে এসে 11,63,00,000-এ পৌঁছায় এবং এখানে কিন্তু 34 লাখ গ্রাহক কিন্তু হারিয়েছে মোবাইল অপারেটর। যদিও দেখা গেছে যে ফেব্রুয়ারি এবং মার্চে কিন্তু সেটি বেড়েছে এবং প্রায় 96 লাখের মতো বেড়েছে। বর্তমানে আমাদের মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন আসলে 12,12,00,000 গ্রাহক। তো দেখা যাচ্ছে যে যখনই এই খাতের উপর একটি করের বোঝা চাপানো হয় বা নতুন কোনো সিদ্ধান্ত আসে, সেক্ষেত্রে কিন্তু মোবাইল ব্যবহারকারী যারা, তার কিন্তু আসলে ব্যবহারের মাত্রাটা কমিয়ে দেন। যেমন ডাটা প্যাকেজ সংশোধনের পরে কিন্তু আমরা দেখেছি যে ব্যান্ডউইথের দাম বেড়েছে। মোবাইল অপারেটররা হয়তো প্রাইস ঠিক রেখেছেন কিন্তু ডাটার ভলিউম কমিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু দাম বেড়েছে এবং সে কারণে আমরা দেখেছি যে ব্যবহার কমেছে। এবং এই খাতে কিন্তু আসলে কর না বসিয়েও বিকল্প উপায়েও কিন্তু আসলে রাজস্ব আদায় করা সম্ভব। আপনি জানেন যে আমাদের দেশে কিন্তু ব্রডব্যান্ড এবং মোবাইল মিলিয়ে কিন্তু প্রায় 6.5 GB ডাটা ব্যবহার করেন একজন গ্রাহক প্রতি মাসে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রতিবেশী যে ভারত, সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 17.5 GB ব্যবহার করেন। কারণ হচ্ছে যে আমাদের এখানে যখন 33.25% কর দিতে হয়, ভারতে কিন্তু সেটি প্রায় 18%। যে কারণেই কিন্তু আমরা দেখেছি ভারতে ব্যবহারের পরিমাণটা বেশি, আমাদের কম। যদি ডাটা ইউজেস বাড়ে তাহলে কিন্তু আসলে এই যে রাজস্ব, সেটি কিন্তু বিকল্প উপায়ে কিন্তু সরকার আদায় করতে পারে। শুভ, হ্যান্ডসেট উৎপাদনেও ভ্যাট বাড়াতে চায় এনবিআর। এই মুহূর্তে ইন্ডাস্ট্রি কিংবা গ্রাহক এই যে বাড়তি করের বোঝা, এই করের বোঝা নিতে কতটুকু সক্ষম বলে আপনি মনে করেন? আমরা একটু যদি এখানেও একটু যদি আমরা তথ্যটা একটু দেখে আসি যে আমাদের যে অবস্থা এখন এই মুহূর্তে ইন্ডাস্ট্রির, আপনি দেখেন যে 2021 সালে কিন্তু আমাদের স্মার্টফোন ছিল 1,14,00,000 পিস উৎপাদন হয়েছে এবং 1,92,00,000 হয়েছে ফিচার ফোন। কিন্তু আপনি গেল 3 বছরের চিত্র দেখেন যে ফিচার ফোনের উৎপাদন কমেছে প্রায় 82 লাখ এবং স্মার্টফোন সংযোজন কিন্তু কমেছে প্রায় 44 লাখ। এর একটু বড় কারণ কিন্তু একটা হচ্ছে যে এই করের কারণে। আপনি জানেন যে বৈধ পথে যখন আপনি হ্যান্ডসেট আমদানি করবেন, সেখানে 57% শুল্ক দিতে হয়, কিন্তু যদি আপনি দেশে সংযোজন করেন 18%। সে কারণে কিন্তু আমরা দেখেছি যে শুল্ক ফাঁকি দিয়ে যে হ্যান্ডসেট আনার প্রবণতা, সেটি কিন্তু আমাদের দেশে বেড়েছে এবং যে কারণে দেখা যায় যে শুল্ক ফাঁকি দিয়ে আনা একটা হ্যান্ডসেট যে মডেলের, সেটি কিন্তু যদি 15,000 টাকায় বিক্রি হয়, সেটি যদি দেশে সংযোজিত হয় সেটি কিন্তু বিক্রি হয় প্রায় 20,000 টাকা। যে কারণে কিন্তু গ্রাহক কিন্তু গ্রে মার্কেটের দিকে ঝুঁকছেন। এর মূল কারণ হচ্ছে যে এই যে বাড়তি কর, সেটি আসলে গ্রাহক দিতে চায় না বা এটি বহন করা তাদের পক্ষে সম্ভব হয় না। সে কারণেই কিন্তু মার্কেটে গিয়ে আমরা দেখি যে একজন গ্রাহক কিন্তু আনঅফিসিয়াল ফোনগুলোর দিকে বেশি ঝোঁকেন এবং সেগুলোই কিন্তু কেনেন। এবং এই কারণে আমরা দেখেছি যে বছরে প্রায় 1200 কোটি টাকার মতো কিন্তু রাজস্ব হারাচ্ছে সরকার। আর যে 5% যে ভ্যাট বাড়াতে চাই, এখান থেকে কিন্তু 500 কোটি টাকার মতো রাজস্ব আসবে সরকারের। যদি আসলে গে মার্কেট বন্ধ করে যদি এই খাতে একটা শৃঙ্খলা আনা যায়, তাহলে কিন্তু আসলে এই ভ্যাট বাড়ানোর দরকার পড়ে না। এই 1200 কোটি টাকা যে শুল্ক ফাঁকি যাচ্ছে, সেইখান থেকে কিন্তু সরকার প্রয়োজনীয় রাজস্বটা পেতে পারে। ইমা, শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্টুডিওতে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সহকর্মী শুভ খান।